বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আমি যদি আমাকে একটু ঘুম ঘুম দেখা যায়, আমি একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি। কারণ আমি সকালবেলা ভোর 4টার সময় ডেট্রয়েটে ঘুম থেকে উঠেছিলাম। এখন আমি নিউ ইয়র্ক সিটিতে। এখন আমার রাত 12:30টার মতো বাজে। আহ, তো আমি আপনাদের সামনে খুব সিম্পলি কয়েকটা কথা শেয়ার করব। আহ, আমি 2023 সালে একটা বই লিখেছিলাম, যে বইটার টাইটেল ছিল ডুইং বিজনেস ইন বাংলাদেশ, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি। সো আই ইনক্লুডেড শ্রীলঙ্কা অ্যাজ ওয়েল ইন দ্য বুক। এবং সেই বইয়ে আমি 7টা পয়েন্ট আইডেন্টিফাই করেছিলাম যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসার জন্য অবস্টাকলগুলা কি কি। আমরা যদি প্রথম অবস্টাকলটা দেখি, সেটা হলো রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল ফ্রেমওয়ার্ক। আমাদের ইনভেস্টমেন্ট লগুলাকে একেবারে ঢেলে সাজাতে হবে। আমাদের আহ, এই রেগুলেটরি লগুলার স্কোপ, ডেফিনেশন, ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্টের ডেফিনেশন, এটা আইটি সেক্টরকে খুব পরিষ্কারভাবে ডিফাইন করেনি। এবং এটার ইন্টারপ্রিটেশনগুলা একেবারেই আউটডেটেড। এগুলাকে রিভাইজ করাটা খুব জরুরি। অনেক ওভারল্যাপিং প্রসিজিওর রয়েছে, যেটা যেটা ব্যুরোক্রেটিক রোড ব্লক ক্রিয়েট করে, এবং যেটার কারণে আহ, দুর্নীতিটাকে বেসিক্যালি এনকারেজ করা হয়। এরপরে সেকেন্ড অসুবিধাটা হলো যে ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক্যাল কনস্ট্রেন্ট। আমাদের ডেফিনেটলি ট্রান্সপোর্টেশন, পাওয়ার, লজিস্টিক, এই জায়গাগুলোতে আমাদের অনেক অসক্ষমতা রয়েছে। 3 নম্বর অসুবিধা হলো যে পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল ইনকনসিস্টেন্সি। 4 নম্বর হলো ফাইন্যান্সিয়াল ব্যাংকিং সেক্টর ইস্যু এবং কস্ট অফ ক্যাপিটাল। আমি এই 4 নম্বর এবং আমি 5 নম্বরে যাচ্ছি, এই দুটা জায়গাতে আমি একটু সময় নেব। 5 নম্বর হলো গভর্নেন্স, করাপশন অ্যান্ড ট্রান্সপারেন্সি। 6 নম্বর হলো স্কিল, লেবার অ্যান্ড প্রোডাক্টিভিটি কনস্ট্রেন্ট, এবং 7 নম্বর হলো ট্যাক্সেশন, ইনসেন্টিভ অ্যান্ড ইনভেস্টর ক্লাইমেট। আমরা যদি বাংলাদেশে খুব সিম্পলিফাই করি যে ইনভেস্টমেন্ট কেন আসে না, এটার একটা বড় কারণ হলো যে আমাদের একুইটি রিস্ক প্রিমিয়ামটা খুব হাই। আমরা যদি অন্য অন্য এমার্জিং মার্কেট কিংবা ডেভেলপিং মার্কেট কম্পেয়ার করি, আমাদের কস্ট অফ একুইটিটা কিন্তু বেশ বেশি, অ্যাটলিস্ট 3 to 7%, 3.7 থেকে 4%-এর মতো, 4.5%-এর মতো আমাদের অ্যাভারেজ কস্ট অফ ইকুইটিটা বেশি। এবং এটার কারণ যদি আমরা অনুসন্ধান করার চেষ্টা করি, আমরা দেখব যে বাংলাদেশে ইকুইটি রিস্ক প্রিমিয়ামটাকে বেসিক্যালি কয়েকটা জায়গায় আমরা দেখি যে আমাদের এখানে যেই গভর্নমেন্ট বন্ড আছে, সেখানকার ইন্টারেস্ট রেটটা খুব হাই। তারপরে আমরা বাংলাদেশে আরও একটা, যেটা বিভিন্ন রিসার্চে এমএসসিআই ইন্ডেক্সে 20 ইয়ার রিটার্ন যেটা ধরা হয়, আমরা যদি সেটা দেখি, সেটা 6.4 থেকে 6.8%-এর মতো। কিন্তু বাংলাদেশে এটা অনেক বেশি। এবং তার সাথে আমরা যদি যোগ করি করাপশন, কিন্তু কস্ট অফ ক্যাপিটালটাকে আরও বাড়িয়ে দেয়। আমরা যদি এমার্জিং মার্কেটের কস্ট অফ ক্যাপিটাল এবং অ্যাভারেজ ইন্টারনাল রেট অফ রিটার্নটা কম্পেয়ার করি, গত 10 বছরের অ্যাভারেজ যদি আমরা নেই, এমার্জিং মার্কেটের কস্ট অফ ক্যাপিটালটা হলো অ্যাবাউট 6.7% এর মতো। বাংলাদেশের কস্ট অফ ক্যাপিটালটা হলো 8 থেকে 10%-এর মতো। যদি আমরা আরেকটু ডিপ ডাইভ করি, আজকে আমি খুব বেশি সময় পাবো না, তাহলে পরে এটার কারণটা হলো খুব সিম্পলি করাপশন, ব্যুরোক্রেটিক রেড টেপ। আমরা খুব সিম্পল একটা এক্সাম্পল যদি দেই, যে বাংলাদেশে করাপশনের কারণে ঘুষ প্রত্যেকটা স্টেজে স্টেজে, একটা সিম্পল কাজ করার জন্য এত বেশি জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় ইনভেস্টরদেরকে, সেটা তাদের কস্ট অফ ক্যাপিটালকে অন অ্যান অ্যাভারেজ স্টাডি শোজ যে প্রায় 3.5% বাড়িয়ে দেয়। সো আমরা যদি ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে চাই বাংলাদেশে, we just have to simply eliminate or eliminate the possible না, we just simply need to reduce the level of corruption.
and that will drive down the equity risk premium significantly, on an average 3.5%. So আমরা যেই জায়গায় বাংলাদেশের এখনকার equity risk premium আমরা বলছি এমার্জিং মার্কেটের সাথে কম্পেয়ার করলে 8 থেকে 10%-এর মতো, যেখানে এমার্জিং মার্কেটের ইটস অ্যাবাউট 6 to 7%. জাস্ট ইম্যাজিন আমরা যদি 3.5% equity risk premium কমিয়ে ফেলতে পারি, it will be lower than any emerging market. সুতরাং আমাদের রিটার্নটাও কিন্তু সেই তুলনায় অনেক গুণ বেড়ে যাবে। সো আমরা অনেক কথা বলতে পারি, অনেক পলিসি রিফর্মের কথা বলতে পারি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, if we don't do anything to minimize corruption, elimination, we cannot even think about it because it's so deep rooted. It would require probably massive surgery. Even that is not going to prevent or eliminate total corruption. But at least if we can minimize the level of corruption, that is going to significantly drop our equity risk premium. So, and it will be very, very competitive, lower than even most of the emerging markets. তখন ইনভেস্টররা কিন্তু আসতে আগ্রহ প্রকাশ করবে। আমাদের আমেরিকা থেকে আমরা যদি রেমিটেন্স এবং এফডিআই কম্পেয়ার করি, there is a huge gap. রেমিটেন্স আসে, আমরা খুব খুশি হই, আমরা we celebrate these remittances. কিন্তু at the end of the day আমরা যদি দেখি যে রেমিটেন্সটা কিভাবে ইউটিলাইজড হয়, almost 80% to 85% of the remittance is consumed. It's spent on consumption. এর বাইরে যা কিছু হয় এটা দিয়ে মানুষ জায়গা জমি কেনে, বাড়ি কেনে, ফ্ল্যাট কেনে, that's it. But we could have, of course, there is value of consumption, but again, the fiscal gap and this saving যে data গুলা আমরা একটু আগে দেখলাম, these are multipliers in macroeconomy. If you don't save, if you don't convert these income into some investment, in future your economy doesn't multiply. So এই কারণে আমাদের এই রেমিটেন্সটাকে কনজিউম না করে ফেলে, এটা দিয়ে শুধু জমিকে না কিনে আমরা যদি এটাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে রূপান্তর করতে চাই, we need to facilitate these remittance senders how they can convert their remittance into investment. আমরা investment opportunity তাদেরকে দিতে পারি. We can have really well managed bonds for expatriates. এই জায়গাগুলোতে কাজ করার মাধ্যমে আমরা কিন্তু অনেক বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারি, শুধুমাত্র আমাদের নিজস্ব ক্যাপাসিটিতেই। আমাদের এক্সপ্যাট্রিয়েটরাই রেমিটেন্সটাকে দে ক্যান কনভার্ট ইনটু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, উই অ্যাজ এ কমিউনিটি, অ্যাজ এ বিজনেস কমিউনিটি, আমাদের সবাইকে একটা জায়গায় এসে দাঁড়াতে হবে যে আমরা কি পুরনো দিনের দুর্নীতিটাকে প্রশ্রয় দেব, নাকি আমরা যে নতুন বাংলাদেশটা পেয়েছি সেই বাংলাদেশটাকে আমরা একেবারে দুর্নীতিকে গুড বাই বলে লেটস রিস্টার্ট, রিবুট আওয়ার ইকোনমি। অ্যান্ড বিলিভ মি, আমরা যদি এটা করতে পারি, আমাদের ইকুইটি রিস্ক প্রিমিয়াম অনেক কমে যাবে, আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন অনেক বেড়ে যাবে, এবং সমস্ত ইনভেস্টার্স উড লাইন আপ টু ইনভেস্ট হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ নকিব ভাই।